সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বাইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভ লগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দিদিও আমার জীবন নাট্যের প্রথম অঙ্কে জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম, তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারে বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম, কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা ছড়ে যেত, তবে সঙ্গে সঙ্গে সে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেকদিন আমারও অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি, আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায়ে এক দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঢলে পড়তো, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রি 10টা, 10:30 পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। এমনই করেই কেটেছে আমার শৈশব, কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি। গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেওয়ার দরকার। শৈশবে মার ভালোবাসার ওই একটু সার পেলে হয়তো আজ আমি নীরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরু প্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা পৌরত্বে বা বার্ধক্যে। কিশোর বা যৌবন, পৌরত্ব বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে। কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয়, তবে তার কি সান্ত্বনা? অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আবছা ছবি মনের পর্দায় উকি দেওয়ার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশান ঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল। 5 টাকা দিয়ে 3টি কপিও পাওয়া গিয়েছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে যায়। 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উই পোকার উদরে জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনের প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, তার ভালোবাসা, তার চরিত্র ও আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেই সেদিনের কথা মনে পড়লে আজও হাসি পায়।
তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোচা দিয়ে ধুতি পরা ধরছি। ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে লাগে। বিকেলবেলার একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেওয়া। মন্টুদের বাড়িতে আমার যাতায়াত ছিল, হৃদ্যতা ছিল। 2-1 বার পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েসও খাইয়েছেন। ওদের পরিবারের অনেকের খবরই আমি জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোট নাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে অকস্মাৎ মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয় ধন্য করার জন্য কলকাতা এসেছেন তাও জানতাম না আরো অনেক কিছু। জানতে পারিনি 14 বছর বয়সেই তিনি তার জীবন নাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছু জানতাম না। একদিন মন্টুদাদের বাড়ি থেকে 2-একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপর একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের মধ্যে ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধ হয় থমকে দাঁড়িয়েছিলাম, আর একটু হলে চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম। কিন্তু হঠাৎ যেন কি আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। উপরের লেখাটা বার কয়েক পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরিয়ে নিতেই কোণার ঘরের জানালায় হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেকদিন আগের কথা, সবকিছু ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি চিঠিটা নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে বাসায় এলাম। ঘরের খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল, ভয়ও লেগেছিল। তার চাইতে আরো বেশি লেগেছিল অবাক। ধনির দুলালির জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকা চড়ে নন্দিনীর জীবন সাগর পাড়ি দেবে, আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহ আসেনি। উত্তর দিইনি, তবু আবার চিঠি পেয়েছিলাম। ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানস রাজ্যের রাজপুত্র। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবন সঙ্গিনী রূপে। আরো অনেক স্বপ্ন দেখেছিল সে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্য ভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো তার সেই আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহস আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণ চঞ্চলা এই কিশোরীকে ভুলব না কোনোদিন। সে আমার জীবন যজ্ঞের উদ্বোধন সঙ্গীত গেয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উকি দিয়ে সরে গিয়েছিল। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ চলতে পারিনি বা তার প্রয়োজন হয়নি, তা না হোক, তবুও সে আমার জীবন দিগদর্শনে সাহায্য করেছিল।
সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কি এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কি সে চেয়েছিল, কি পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এইটুকুই জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে এইসব অনুভূতির প্রকাশ করবার সুযোগ কোনোদিনই সে পায়নি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে, নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পূজার আগের কদিন মরবার অবকাশ থাকতো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার পর্যন্ত সময় পেতাম না। সারা দিন রাত্রি রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানতো আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যার পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বর পড়ে তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিস্ত্রি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টু দাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল নন্দিনীর আগ্রহেই। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করতো। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে, আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখ শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে। আজ তার কত কাজ, কত দায়িত্ব, কিন্তু তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেওয়ার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো এক আইএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণ পত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধ পত্র এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনির টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমি আমার জীবন যুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুসরত পেতাম না। প্রায় বছর 10 পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম। পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরো ঘন্টা 2 লাগবে। তাই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কার্শিয়াং এর এক তরুণ এসডিওর সঙ্গে ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্মোপদেশে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কার্শিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এলাম। হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গিলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কি হয়, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকালের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, তুমি একটু ব্যবস্থা করো। গোটা 12 নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নাই, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির হলো। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর হাসি মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম, তা কোনোদিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টু দাদার বাড়ির জামাই তা তো জানতাম না। সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের হৃদ্যতার কথা। এসডিও সাহেব আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন।
আজ রাত্রে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়ানে রাত্রিবাস করবেন। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই তা নয়, বিচারও করি। আমি কার্শিয়াংয়ের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে তোমার কি খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটি কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা যত্ন করবে ভাবতে পারিনি। কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহুদূরে। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয় না। ভবিষ্যতে কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল, একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতির প্রয়োজন? না, তা নয়, তবে বলো, আমার অনুরোধটা রাখবে। বিদায় নেওয়ার প্রাককালে মনটা কিছুটা নরম হয়েছিল, কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখবো। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, রাখবে তো?